নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি এমন একটি সবজি চাষের কথা জানাবো আপনাদের, যে সবজি বাঙালির অতি প্রিয় এবং এই বর্ষার মুহূর্তে ইলিশ মাছের মাথা কিংবা আপনার বাজার থেকে যে চিংড়ি মাছ ছোটো হয় তা দিয়ে কিন্তু এই সবজি খেতে খুবই খুবই সুস্বাদু। এবং সামনেই আমাদের রান্না পুজো আসছে। বিশ্বকর্মা পুজোর আগের দিন যে আমাদের উৎসব হয় বাড়িতে বাড়িতে, সেই রান্না পুজোতেও কিন্তু এই সবজি খুবই প্রয়োজনীয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমি পুঁই শাকের কথা বলতে চলেছি। পুঁই শাক আমরা মাটিতে সাধারণভাবে চাষ করে থাকি, কিন্তু যেই সমস্ত বাগানিরা ছাদ বাগানিরা আছেন তারা কিন্তু টবের মাটিতেও খুব সহজে পুঁই গাছ চাষ করতে পারেন। পুঁই গাছ তিনভাবে চাষ করা যেতে পারে। প্রথম ভাগ হলো, আমরা বাজার থেকে যেই পুঁই গাছ কিনে আনি সেই পুঁই গাছ আপনি কি করেন, খেয়ে নিচের যে গোড়ার অংশটি সেটি কেটে বাদ দিয়ে বাইরে ফেলে দেন। না বন্ধুরা, এটি করবেন না। যে গোড়ার শিকড়ের অংশটুকু থাকে সেটি ভালো করে মাটিতে পুঁতে দিন। দেখবেন বেশ কিছুদিনের মধ্যেই খুব বড় বড় পুঁই গাছ সৃষ্টি হবে এবং তা থেকে আপনি পুঁই গাছ সংগ্রহ করে সবজি হিসাবে খেতে পারবেন বাড়িতে। এছাড়াও পুঁই গাছ যখন বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক অবস্থায় এসে যায়, তখন পুঁই গাছের ছোট ছোট ফল হয়। সেই ফলকেও আপনি খানিকটা শুকনো করে মাটিতে যদি ঠিকঠাকভাবে ছড়িয়ে দিতে পারেন আর কয়েক দিনের যদি একটু খেয়াল রাখেন, তাহলেই দেখবেন পুঁই গাছের অবস্থা খুবই ভালো পরিমাণের হয়ে যায় এবং তা থেকে আপনারা সংগ্রহ করে বাড়িতে খেতে পারবেন। এবারে বলে রাখি, আমি আপনাদেরকে রেকমেন্ড করব, বাজার থেকে যে সমস্ত গাছের দোকান আছে সেই বাজারের গাছের দোকান থেকে আপনারা পুঁই গাছের ছোট ছোট দানা পাওয়া যায়, সেই দানাগুলো আপনারা সংগ্রহ করুন। সেই দানাগুলো যদি আপনারা ঠিকঠাক মাটি তৈরি করে লাগাতে পারেন, তাহলে কিন্তু এই সিজনে মানে বর্ষার সিজনে পুঁই গাছ আপনাদেরকার বাইরে থেকে বাজার থেকে আর কিনে আনতে হবে না দাম দিয়ে। সহজেই আপনি দু একদিন ছাড়া ছাড়াই 500 থেকে 700 গ্রাম অতি সহজেই আপনি ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারবেন। সেই হারভেস্টিংয়ের সময় আপনারা কি করবেন, গোড়া থেকে উবড়িয়ে নেবেন না, একটু রেখে আপনারা যদি কাটতে পারেন পুঁই গাছগুলো, দেখবেন তার পরবর্তী সময়ে আরও অনেক পরিমাণ পুঁই গাছ মানে ডাল শাখা প্রশাখা সৃষ্টি করেছে। এবারে বলে রাখি, এই পুঁই গাছটি আমি লাগিয়েছিলাম প্রায় 1 মাস আগে। 1 মাস আগে দেখুন এর চেহারাটা কত সুন্দর হয়েছে। এইখানে এই 8 ইঞ্চি টবে আমি 5টি দানা দিয়েছি, 1টি 2টি 3টি আর ভিতরে একটি রয়ে আছে 5টি। এই 5টি 4টি আছে, এর মধ্যে 4টি আছে এবং একটি মারা গিয়েছে। এই 4টি গাছ ঠিকঠাকভাবে যদি আমি একে সার খোল বা ঠিকঠাকভাবে একটু কীটনাশক দিয়ে যদি বড় করতে পারি, তাহলে কিন্তু 2 মাস থেকে 2.5 মাসের ব্যবধানেই ব্যাপক হারে সবজি প্রদান করবে আমাদেরকে। এবার বলে রাখি, এর মাটিটি আমি কিভাবে তৈরি করেছিলাম। যখন আমি দানাগুলো বসিয়েছিলাম তখনের কথা বলছি। এর মাটিটি তৈরি করেছিলাম, যতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম ততটা পরিমাণই আমি সাদা বালি নিয়েছিলাম। আপনারা যদি সাদা বালি না পান, তাহলে আপনারা কি করবেন, যে সাধারণ বালি হয়, যে ঘর তৈরির বালি, সেই বালিকেই আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে সাধারণ বাগানের মাটিকে আপনারা ব্যবহার করবেন। তার সাথে যদি মনে করেন আপনারা 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড় গুঁড়ো আর 1 চামচ আপনারা সরিষার খোল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খুবই ভালো মাটি তৈরি হয়ে যাবে। সেই মাটিতে আপনারা 8 ইঞ্চি টবে 3টে থেকে 4টি দানা দিন এবং সহজেই 1 মাসের মধ্যে এই রূপ ধারণ করবে। এই অবস্থায় এবারে আপনাকে বলি কি সার প্রয়োগ করবেন। আমি যদিও এখনও এই মুহূর্তে কোনো সার প্রয়োগ করিনি, সাধারণভাবেই এ বেড়ে উঠেছে। এবারে বলে রাখি, এই মুহূর্তে আপনারা বেশ কিছু সার আমি বলবো যেগুলো আপনি ব্যবহার করলে 1 মাসের ব্যবধানেই 5 থেকে 7 ফুট হয়ে যাবে এবং সেই 1 মাসের পরেই আপনারা একে কেটে সহজে খেয়ে নিতে পারবেন। বোঝা গেল? কিন্তু প্রথমে বলে রাখলাম, হারভেস্টিং যখন করবেন তখন উবড়িয়ে নেবেন না, গাছটিকে হাফ অংশ থেকে কেটে আপনারা রান্না করুন এবং পরবর্তী সময় দেখবেন 4-5 দিনের ব্যবধানে অনেক শাখা প্রশাখা গজিয়ে গেছে। এবারে বলে রাখি, এর তো আমরা ফলের প্রয়োজন নেই, এর আমরা ফল খাই না পুঁই গাছের, এর আমরা কী খাই, এর আমরা পাতা এবং ডাঁটাটি আমরা খেয়ে থাকি। তাহলে এই পাতা এবং ডাঁটা গাছের কোন সারের থেকে বৃদ্ধি পায় বা কিসের মাধ্যমে বৃদ্ধি পায়? নাইট্রোজেন ঘটিত যে কোনো সার বা যেই সারে নাইট্রোজেন বেশি আছে সেই সার আপনারা এই গাছে প্রয়োগ করতে পারবেন। তাহলে কিন্তু এই গাছ অতি সহজে বৃদ্ধি পাবে। আর এই গাছের এই যে পাতার হেলদি অবস্থা, এটি কিন্তু নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম সালফেট এটি ঠিকঠাক রাখে একে।
তাহলে নাইট্রোজেন ঘটিত যে কোনো সার এনপিকে হতে পারে, যেই এনপিকেতে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে সেই নাইট্রোজেনটি দিতে পারেন। এবারে বলে রাখি, আমরা বাজার থেকে আমরা সবজি না কিনে যদি আমরা ঘরে সবজি ফলাই তাহলে কিন্তু আমাদের রাসায়নিক সার ব্যবহার করা উচিত নয়। কেননা আমরা সেই রাসায়নিক অবস্থা থেকে বের হতেই কিন্তু ছাদ বাগান থেকে ফ্রেশ সবজি আমরা হারভেস্টিং করতে চাই। তাহলে কিন্তু আপনারা এই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক আপনারা এ থেকে বিরত থাকবেন। তাহলে নাইট্রোজেন ঘটিত সার আপনারা কিভাবে দেবেন একে? যে আনাজের খোলা হয়, আলুর খোসা হয়, সেগুলোকে একটু জলে ভিজিয়ে তরল সার তৈরি করে এর গোড়ায় দিয়ে দেবেন। তা থেকে কিন্তু সহজেই নাইট্রোজেন ঘটিত যে ব্যাপারগুলো গাছ ভালো করে সংগ্রহ করে নেবে এবং এর ডাল এবং পাতাগুলো সহজেই হেলদি হয়ে উঠবে। তাহলে বন্ধুরা বোঝা গেল আমরা বাড়িতে সবজি চাষ করি কেন। কারণ হচ্ছে বাইরের যে সমস্ত চাষিরা সবজি চাষ করে সেগুলো অতি কম সময়ে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করে আমাদেরকে বিক্রি করে দেয়, আমরা ঘরে এনে খেয়ে নিই, শাক সবজি খাচ্ছি উপকার হবে বলে, কিন্তু তা উপকার হয় না, বরঞ্চ আরও বেশি করে অপকার হয়ে যায়। তার ভিতরকার যে টক্সিনগুলো রয়ে যায় আমাদের শরীরে প্রবেশ করে আর সহজেই আমাদের শরীর থেকে তা বেরোতে চায় না, আবার ডাক্তারের কাছে যেতে হয়। তার ফলে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়, টাকা পয়সার অবস্থা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি বলবো যে বাড়িতে যেই সমস্ত শাক সবজি চাষ করা হয় তাতে রাসায়নিক কোনো প্রতিক্রিয়া হয় এই রকম সার না দেওয়াই ভালো। তাহলে আমরা সবসময় জৈবিক উপায়েই এই আনাজ যেগুলো খাবো আমরা সেইগুলো তৈরি করার চেষ্টা করব। এবারে বলে রাখি আমরা কীটনাশক তাহলে কী দেবো। আমরা যদি রাসায়নিক উপায়ে সারই না দিই তাহলে কীটনাশক আমরা না দেওয়াই উচিত। তাহলে এতে পোকা লাগে, ছোটো ছোটো ফুটো হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? এতে কীটনাশক কী উপায়ে দেবো আমরা? নিম তেল কীটনাশক আমরা এতে দিতে পারি। নিম তেল আমরা সপ্তাহে কিংবা 10 থেকে 12 দিন অন্তর অন্তর এতে নিম তেল প্রয়োগ করতে পারি। এবারে বলে রাখি, নিম তেল প্রয়োগ করলাম, আমরা সার প্রয়োগ করলাম, এবার একে রাখবো কোথায়? এই বৃষ্টির সময়ে এর মাটি যদি আপনারা ওয়েল ড্রেনেজ তৈরি করেন তাহলে কিন্তু একে ফুল সানলাইটে রাখুন। ফুল সানলাইটে রাখলে এর পাতা এবং গাছের অবস্থা 7 দিন অন্তরে যে বৃদ্ধি পাবে আপনারা তা কল্পনাই করতে পারবেন না। অতি সহজে বৃদ্ধি পাবে এবং এর চেহারায় আপনারা তুলনা করতে পারবেন যে 7 দিনে কতটা বৃদ্ধি পাচ্ছে। যদি আপনারা শেডে রাখেন বৃদ্ধি পাবে কিন্তু অতটা হেলদি হবে না। এবারে বলে রাখি, আমরা যে নিচে গাছ করি তাতে তো আমরা মাচা বা ভাড়া এইগুলো বেঁধে দিই এবং তার উপরে এ বৃদ্ধি পায়। তাহলে ছাদ বাগানে আমরা ছাদের উপরে কি করে রাখতে পারি? ছাদের উপরে আপনারা যদি মাচা বা এই ধরনের কিছু করতে পারেন তো খুবই ভালো। না হলেও এই যখন বৃদ্ধি পাবে তখন একে কি করবেন? ছাদের উপরেই একে শুইয়ে দেবেন। তাহলে দেখবেন এর নিজের খেয়ালে বেড়ে উঠবে এবং একে যখনই সার প্রয়োগ করবেন তার কিছুদিন পরে একে হারভেস্টিং করতে আরম্ভ করবেন। দেখবেন এই গাছের অবস্থা কী রকম হয়ে থাকে। এই একবার একটি টবে যদি আপনি 4 থেকে 5টি দানা রোপণ করতে পারেন এ কিন্তু প্রায় 3 থেকে 4 মাস আপনার যে খাদ্যের একটা ব্যাপার থাকে বাজার থেকে কিনে তার কিন্তু যোগানে সহজেই দিয়ে দেবে। রান্নাঘরে পুঁইশাক সহজেই পৌঁছে যাবে। খালি আপনাকে একটু নজর রাখতে হবে যে পোকামাকড় এবং এর গোড়ায় জল বসে গোড়াগুলো পচে যাচ্ছে কি না। তাহলে বোঝা গেল আমি এই পুঁই গাছ কেন আপনাদেরকে রোপণ করতে বলছি। কারণ এই পুঁই গাছ এত সহজভাবে গড়ে ওঠে বা এত সহজভাবে বৃদ্ধি পায়, তার কোনো যত্নই লাগে না, অতি সহজেই বেড়ে ওঠে। আপনারা বিশ্বাস করবেন না, এই গাছ আমি লাগিয়ে দিয়ে কোনো রকম নজরদারিই করিনি, এ অতি সহজেই বেড়ে উঠেছে। এবং আমি একে এমনই সার প্রয়োগ করব বা এমনই যত্ন করব, আমি চ্যালেঞ্জ নিয়েছি যে একে 1 মাসের মধ্যে প্রায় 5 থেকে 7 ফুট একে বৃদ্ধি করাবো। 5 থেকে 7 ফুট বৃদ্ধি করে একে আমি হারভেস্টিং করব। পরবর্তী সময়ে আমি একে যখন হারভেস্টিং করব তখন অবশ্যই এর ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখার সুযোগ করিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমি এই পুঁই গাছ সম্পর্কে আপনাদের অনেকগুলো তথ্য দিলাম। এরপরেও যদি আপনারা কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোন কোন সবজি টবে এক্সপেরিমেন্ট করা যায় তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী সময় আমি ভিডিও বানাতে একটু মোটিভেট হই। এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন আইকনটি আপনারা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী সময়ে ভিডিও করলে সাথে সাথেই আপনাদের সাথে আপনারা যাতে দেখতে পারেন সেই ব্যবস্থাটা করে রাখুন। ধন্যবাদ।